লাস্ট ৩-৪ বছর ধইরা সুজুকি জিক্সার এই যে সিরিজটা আছে এই সিরিজটায় এখন পর্যন্ত কোনো মেজর আপগ্রেড আসে নাই, শুধুমাত্র কালার চেঞ্জ, স্টিকার চেঞ্জ। তো আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকতে পারে 2026 সালে আইসা সুজুকি জিক্সার এফআই এবিএস বা জিক্সার কার্বোরেটর এই বাইকগুলো আসলে আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি হবে, কতটা পারফেক্ট হবে। তো এই নিয়েই আজকের ভিডিও, কেমন হবে জিক্সার 2026 সালে। তো যেহেতু আমরা কথা বলবো কেমন হবে 2026 সালে, তো সর্বপ্রথম আমি বলবো এই বাইকটা কোন কোন দিক থেকে 2026 সালে আইসা পিছায় আছে বা নেক্সট আপডেটে আমাদের এই বাইকগুলোতে কি কি চেঞ্জ আনা দরকার। সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেইটা হচ্ছে সাইড স্ট্যান্ড সেন্সর। নর্মালি এখন বাংলাদেশে 125 সিসির বাইকগুলোতেও সাইড স্ট্যান্ড সেন্সর দিয়ে দেয়। আর এইটার যে আসলে কতটা ভূমিকা একটা বাইকে এই সাইড স্ট্যান্ড সেন্সরের, এইটা যাদের বাইকে সাইড স্ট্যান্ড সেন্সর আছে শুধুমাত্র তারাই জানে। আর এইটার যে কত বেশি উপকারী, তো এইটার কাজ কি অনেকে জানেন না হয়তোবা। তো নর্মালি সাইড স্ট্যান্ডটা যখন আপনার থাকবে, অনেক সময় আমরা তাড়াহুড়ায় বাইকটা টান দিই, মনে করেন বাইক আসে রাখা, আইসা বাইকের উপর উঠা বাইক টান দিয়ে চলে যাই, সাইড স্ট্যান্ডটা উঠাইতে মনে থাকে না। তখন হয় কি, যদি কোনোভাবে বাম সাইডে বেশি লিন হই আর স্ট্যান্ডে বাদে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সেন্সরটা থাকলে আপনার বাইক যতক্ষণ স্ট্যান্ড নামানো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইক স্টার্টই হবে না। তো এইটা অনেক বেশি হেল্পফুল একটা বিষয়। এরপরে যে বিষয়টা সেইটা হচ্ছে এই বাইকের মিটার। এই বাইকের মিটারটা ডিজিটাল ঠিক আছে, বাট সেমি ডিজিটাল, ফুললি ডিজিটাল না। তাছাড়া এখন ম্যাক্সিমাম বাইকগুলোতেই ব্লুটুথ কানেক্টিভিটি, টাইপ সি চার্জিং পোর্ট। নর্মালি বাইকে অনেক সময় আমাদের মোবাইলে চার্জ ফুরিয়ে গেলে আমরা বাইকের মাধ্যমে চার্জ করি, এখন 125 সিসির বাইকগুলোতেও এই ফিচারগুলো আমাদের দিচ্ছে। তাছাড়া এখন 125 সিসির বাইকগুলোতেও আপনি দেখতে পারবেন অনেক বাইকে আপনার অ্যাভারেজ কত মাইলেজ দিচ্ছে, বা আপনার বাইকের ট্যাঙ্কিতে যে তেল আছে এই তেলে আপনি সর্বোচ্চ কত কিলো পর্যন্ত যাইতে পারবেন, সব কিছু আপনার মিটারে দেখতে পারছেন। কিন্তু এই বাইকটা 2,80,000 টাকা দাম, জিক্সার এফআই এবিএস যেটা। আর 2026 সালে আইসাও এখন পর্যন্ত এরকম কোনো আপগ্রেড এই বাইকে আসে নাই। তো এই বাইকটা এই দিক থেকে পিছায় আছে। তারপর এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি নাই। ধরেন আপনার একজন কল দিছে, এখন বারবার মোবাইল বের করে তো আপনার এটা দেখা সম্ভব না। যদি আপনার বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি থাকে এবং SMS অ্যান্ড কল নোটিফিকেশন থাকে, এটা আপনার বাইকের মিটারেই আপনি দেখতে পারবেন, বারবার মোবাইল বের করার প্যারা হবে না। যদি ইম্পর্টেন্ট কল হয় তখন আপনি রেসপন্স করবেন, যদি ইম্পর্টেন্ট না হয় তখন আপনি স্কিপ করতে পারবেন। তাছাড়া এই বাইকে কোনো রাইডিং মুড নাই। 2026 সালে এই সাত একটা 150 বা 155 সিসির বাইকে একটা দুইটা রাইডিং মুড থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরকম আপগ্রেড আমরা চাই। এখন বলতে পারেন বাংলাদেশে কোন বাইকে আছে কোন বাইকে নাই। ভাই, যখন আপনার বাইকে সব দিক থেকে পারফেক্ট হবে, মানুষ কিন্তু আপনার দিকে তত বেশি আকর্ষণ হবে বা আকর্ষণিত হবে, আপনার কাছে আসবে, আপনার বাইক কিনবে। তো এরকম কিছু কিছু আপগ্রেড আমরা এই বাইকগুলোতে চাই। তাছাড়া এই বাইকে আরও যে আপগ্রেডগুলো চাই, যেমন এই বাইকে তেমন কোনো কুলিং সিস্টেম নাই, এয়ার কুলিং সিস্টেম। নর্মালি বাজেট বাইকগুলোতে যারা ধরেন আপনার যেগুলো এই বাইকের ক্যাটাগরিতে আছে, ম্যাক্সিমাম বাইকগুলোতেই যে বাইকগুলো আপনার এয়ার কুল্ড না দিয়ে অয়েল কুল্ড দিচ্ছে, ওইটা আপনার এয়ার কুল্ডের থেকে একটু ভালো কাজ করে, ঠিক আছে, অত বেশি ভালো কাজ করে না, লিকুইড কুলিংয়ের মতো অত বেশি ভালো কাজ করে না, কিন্তু আপনার এয়ার কুল্ডের থেকে একটু হইলেও ভালো কাজ করে। তো এই ধরনের কিছু আপগ্রেড আমরা আমাদের এই জিক্সার 2026 সালে যে আপডেট আসবে এই 2026 সালে চাই। এখন আমি বলি যে বাইকগুলো অলরেডি বাংলাদেশে আছে, ধরেন যে বাইকটা 2025 সালে লঞ্চ হয়েছে, 2025-এ লাস্ট জিক্সারে আপগ্রেড আসছে। এই আপগ্রেডের পরে এই বাইকটা যদি আপনি নেন, আমিও 2025-এর আপগ্রেডের পরেই আমি আমার বাইকটা নিছি। আমি তেমন কোনো 2024-এর যে মডেল ছিল সেইটার থেকে আমার 2025-এর যে মডেল এইটার ভিতর তেমন কোনো আপগ্রেড পাই নাই। কিছু কালার পরিবর্তন হয়েছিল, কিন্তু আমি ব্ল্যাক কালারটা নিছি। ব্ল্যাক কালারটার কোনো কিছুই চেঞ্জ নেই, 2024-এর মডেলেও যেমন ব্ল্যাক, 2025-এ এসেও সেম ব্ল্যাক। তো এইখানে কোনো রকম চেঞ্জ নাই। তবে এই বাইকে কি কি ভালো পাবেন, কি কি নেগেটিভ পাবেন, তাও আমি এই ভিডিওতেই সব কিছু ক্লিয়ার করব। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেইটা হচ্ছে এই বাইকের নেগেটিভ দিকগুলো। এই বাইকের নেগেটিভ দিক বলতে আমি জাস্ট দুইটা দিকে আপনারা বলবো। আমি এই বাইকটা 7 মাসের মতো রাইডিং করতেছি। আমি এই বাইকের নেগেটিভ দিক হিসাবে জাস্ট দুইটা জিনিস পাইছি। আপনারা বিশ্বাস করবেন না, দুইটা জিনিস। আরেকটা জিনিস পাইছি, ওইটা তেমন বেশি মেজর না, বাট ওইটাও একটা ধরতে পারেন। তো সর্বপ্রথম যেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন অনেক বেশি, মনে করেন হার্ড, যে পিছনে বসবে
আর বাইক মনে করেন যদি একটা লং ট্যুরে যান, পিছনে যে থাকবে তার ব্যাক পেইন শুরু হবেই, সে রাইড শেষ করে হোক, অলরেডি গাড়িতে থাকা অবস্থায় হোক, মোটামুটি ব্যাক পেইন হবেই। এই বাইকের মনে করেন যে সাসপেনশন আছে, পিছনের সাসপেনশনটা অনেক বেশি হার্ড, এটা আপনার সফট হইতে হইতে সুজুকি ক্লেম করে অনেক অনেক কিলো চলার পরে, অনেক কিলো বলতে আপনার ধরেন 10-15-20 হাজার কিলো চললে গিয়ে এই সাসপেনশনটা হালকা একটু সফট হয়, তখন গিয়ে একটু আরাম পাওয়া যায়। তাছাড়া এই বাইকের যে সিট আছে, সিটগুলো অনেক বেশি হার্ড, বসলে কিছুক্ষণ আপনার যায় পিলিয়নে বসে তার ব্যাক সাইডে পেইন হবেই হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই বাইকের হেডলাইটের যে আলো আছে, এলইডি হওয়া সত্ত্বেও আপনার তেমন ভালো একটা ব্যাকআপ দিতে পারে না হাইওয়েতে এই বাইকের আলো মোটামুটি একেবারে তেমন ভালো কোনো পারফরমেন্স তো করতে পারেই না। তাছাড়া অপোজিট পাশ থেকে যদি তেমন কোনো ভালো গাড়ি আসে, এই বাইকের যে আলো আছে, এই বাইকের আলোয় আপনি সামনে কিচ্ছু চোখে দেখবেন না। মানে আমি আমার হনেস্ট রিভিউ আমি এই বাইক থেকে যা পাইছি। আর 3 নম্বরে যে বিষয়টা নেগেটিভ দিক বলতে পারেন, এই বাইকের সাউন্ড প্রবলেম। মানে এই বাইকের ইঞ্জিনটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ পর্যন্ত ভালো, নর্মালি যখন একটু বেশি হিট হয়ে যায় তখন এই বাইকের সাউন্ডটা আর স্মুথ থাকে না। মানে সুজুকির যে সাউন্ড কোয়ালিটি আছে এই বাইকের, সেই সাউন্ডটা আপনার কেমন যেন একটু ফাইটা যায়, কেমন বেশি একটু সমস্যা করে। তাছাড়া এই বাইকে আপনার কুলিং সিস্টেম না থাকার কারণে ইঞ্জিন অনেক বেশি হিট হয়, আর হিট হইলেই সাউন্ডটা নষ্ট হয়ে যায়। তো জাস্ট এই সাধারণ কিছু বিষয়গুলাই আমি এই বাইকের নেগেটিভ পাইছি, কিন্তু পজিটিভ দিক বলতে গেলে এই বাইকে অনেকগুলো পজিটিভ দিক পাইছি। আর এই বাইকটা নেওয়ার পরে আমি তো মনে করি আমি জিতছি, পজিটিভ যে দিকগুলো পাইছি এই দিকগুলো বিবেচনা করে। এখন আপনারা আসলে পজিটিভ দিকগুলো শুনে ডিসিশন নিতে পারবেন যে এই বাইক আপনারা নেবেন কিনা, এই বাইক আসলে আপনাদের জন্য পারফেক্ট কিনা। তো আমি এই বাইকটার সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে মানে আমার যে জিনিসটা ভালো লাগছে, আমি যে কারণে বাইকটা নিছি, সেইটা হচ্ছে এই বাইকের লুক। 2026 সাল অলরেডি চলে আসছে, আমি 2025 সালে আমার বাইকটা কিনছি, কিন্তু 2026 সালে আইসাও এই বাইকটার যে অ্যাগ্রেসিভ লুক, এই বাইকটার যে শার্প ট্যাঙ্ক, এই বাইকটার যে ব্যাক, এই বাইকটার যে আপনার ব্যাক টেলের যে লাইটটা, মানে যে আপনি যখন ব্রেক করেন তখন যে একটা লাইটের যে একটা অ্যানিমেশন, বা আপনি পিছনের সাইডের যে ভিউটা, এই ভিউটা অনেক বেশি জোস। এই বাইকের যে ফ্রন্ট ভিউ, এইটাও অনেক বেশি জোস। তাছাড়া এই বাইক মনে করেন আপনার লুকের দিক থেকে 10-এ 10 দেওয়া যায়। আর এই বাইকের যে লুক 150 সিসি সেগমেন্টে বাংলাদেশে এরকম আমি আর কোনো বাইক দেখি না, যে কারণে সর্বপ্রথম আমি এই বাইকটা লুকের কারণে পছন্দ করছি। এখন লুকের কারণে আপনি বাইক নেবেন এটা কোনোভাবেই মানা যায় না, লুকের পাশাপাশি বাইকের কিছু গুণও থাকতে হবে। তো সর্বপ্রথম যে গুণটার কথা বলবো সেইটা হচ্ছে এই বাইকে এবিএস। এই বাইকে ডুয়েল চ্যানেল না হয়েও একটা সিঙ্গেল চ্যানেল থাকার পরেও আমি এই বাইক থেকে অনেক ভালো লেভেলের একটা ব্রেকিং পাচ্ছি। এখন পর্যন্ত আমি এই বাইকটা 6000 কিলোর মতো রাইড করছি 7 মাসে, এখন পর্যন্ত আমার বাইকে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো রকম পইরা যায়নি, ব্রেক নিয়ে কোনো রকম কোনো প্যারা হয় নাই। নর্মালি যে একটু স্লিপ করে বা স্কিড করে এরকম কোনো প্রবলেমও হয় নাই। ঠিক আছে, আমি রাফ বাইক চালাই না, আমি সবসময় দেখা বুঝা শুই নাই চালাই, কিন্তু নর্মালি যে ক্লোজে আছে মনে করেন স্পিড কম আছে বাইকের, এবিএস ফেল করবে এরকমও কখনো হয় নাই। এবিএস নিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় নাই। তাছাড়া এই বাইকের সামনের টায়ার পিছনের টায়ার যথেষ্ট পরিমাণ মোটা আছে, যে কারণে এই বাইকের যে গ্রিপিং, টায়ারের যে গ্রিপিংও অনেক বেশি ভালো, যে কারণে এই বাইক নিয়ে আপনি হাই স্পিড বলেন লো স্পিড বলেন ব্রেকিংয়ে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাওয়া যায়। আর এই বাইকের এবিএসটাও খুব সুন্দরভাবে কাজ করে, যে কারণে আর যেহেতু 2 চাকাতেই ডিস্ক আছে, ব্রেকিং মোটামুটি 100% আপনি মানে 100% কনফিডেন্স পাবেন এই বাইকের ব্রেকিং নিয়ে। তারপরে যে বিষয়টা এই বাইকের সব থেকে ভালো লাগছে সেইটা হচ্ছে এই বাইকের মাইলেজ। নর্মালি এই বাইক থেকে আমি ঢাকা সিটিতে 45-এর উপরে মাইলেজ পাইছি, মানে 45+। আর হাইওয়েতে নর্মালি আমি ঢাকা থেকে খুলনা গেছি এই বাইক নিয়ে, টোটাল 2 বার গেছি আইছি, তো আমি 50+ মাইলেজ পাইছি। এইটা আপনারা অনেকেই বিশ্বাস করেন না, তবে এইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি খুব তাড়াতাড়ি আমি ঢাকা থেকে আবার খুলনাতে বা যে কোনো একটা লং ট্যুর দিব, তখন আমি মাইলেজ টেস্ট ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা এই বিষয়টা বিশ্বাস করেন। তো এই বাইকের মাইলেজ নিয়ে আমি স্যাটিসফাইড, আর এই বাইকটা নিয়ে মাইলেজের দিক থেকে তো আমি জিতছি। তো এই হচ্ছে আর একটা কারণ। এরপর যে কারণটার কারণে বাইকটা আমার ভালো লাগছে সেইটা হচ্ছে এই বাইকের রেডি পিক আপ, বা বলতে পারেন যে একটা পাওয়ার, ইনস্ট্যান্ট যে একটা পাওয়ার পাওয়া যায় এই বাইক থেকে। এইটা দিয়ে আপনি যে কোনো রকম হাইওয়ে বা যে কোনো রকম রোডে আপনি
আরামসে কভার করতে পারবেন। এই বাইকে যে একটা পাওয়ার আছে, নর্মালি এই বাইকে ধরলেই অনেক সুন্দরভাবে টান উঠে এবং খুব স্মুথলি টান উঠে। লাস্ট 3-4 বছর ধরে সুজুকি যে আপগ্রেডগুলো করছে তা হচ্ছে এই ইঞ্জিনেই আপগ্রেড করছে। ইঞ্জিনটা আগের থেকে অনেক বেশি স্মুথ রিফাইন্ডভাবে করছে, যাতে করে পাওয়ারটা সেইভাবে ডেলিভারি করতে পারে। হ্যাঁ, এই বাইকটা যখন অনেক বেশি হিট হয়, অনেক বেশি গরম হয়, হাই আরপিএমে বাইকটা চালাইলে মাঝে মাঝে আরপিএমে মানে পাওয়ার ফল করে, মানে আরপিএম অনেক বেশি থাকলেও আপনার বাইকটা মানে পাওয়ারটা সেইভাবে ডেলিভার করতে পারে না। আমি নিজে পাইছি, এটা আমার হনেস্ট রিভিউ, যেহেতু আমি হনেস্ট রিভিউ দিব এখানে, যেইটা পাইছি আমি ওইটাই বলবো। কিন্তু নর্মালি এই বাইক থেকে অনেক ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। আর এই বাইকের মনে করেন যে আপনার পাওয়ার অনেক ভালো, অনেক বেশি জোস, মানে পাওয়ার নিয়ে আপনি স্যাটিসফাইড থাকবেন। এই বাইক যদি আপনি 2026 সালে আইসা নেন, 155 সিসি সেগমেন্টে বাইক নিলে এই বাইকে যে একটা পাওয়ার আছে, এই পাওয়ার নিয়ে আপনি 100% স্যাটিসফাইড থাকবেন। এরপরে যে বিষয়টা কথা বলবো সেইটা হচ্ছে এই বাইকের ব্যালেন্স অ্যান্ড স্টেবিলিটিও অনেক বেশি ভালো। আমি এই বাইক নর্মালি 100+ চালায় দেখছি। এই বাইক কোনো রকম হ্যান্ডেলবার শেক বা বাইকের ভিতরে কোনো রকম কোনো শেক এরকম বা ভাইব্রেশন এরকম কোনো কিছুই হয় না। বাইকের ভিতরে কোনো রকম কোনো ভাইব্রেশনই আমি ফিল করি নাই, 100+ চালায় দেখছি। তাছাড়া এই বাইকের যে রাইডিং পজিশন আছে, মানে যে রাইডার যে বাইকটা রাইড করবে তার যে পজিশন আছে, সিটিং পজিশন, এইটা খুবই জোস। তাছাড়া হ্যান্ডেলবার পজিশনও অনেক বেশি জোস, যে কারণে এই বাইকটা পছন্দ হওয়াটা, মানে এই কারণটার কারণে এই বাইকটা পছন্দ হতে পারে অনেকেরই। এরপরে যে বিষয়টা ভাল লাগছে, 7 মাস ইউজ করার পরে আমার মোটামুটি মনে হচ্ছে সুজুকি এই বাইকগুলার মোটামুটি যে বিল্ড কোয়ালিটি আছে একেবারে খারাপ না, মোটামুটি ভালোই আছে। মানে নর্মালি হয় কি, সবাই তো প্লাস্টিকের কিট ইউজ করে, কিন্তু এখন পর্যন্ত 6 মাসে আমি তেমন কোনো আমার কিটগুলোতে মেজর কোনো ড্যামেজ বা এরকম কোনো কিছু লক্ষ্য করি নাই, বা কোনো স্ক্র্যাচ আসছে বড় সড়ো এরকম কোনো কিছু। তা আমার কাছে মনে হয় এই বাইকের যে বিল্ড কোয়ালিটি আছে এইটাও মোটামুটি সলিড বিল্ড কোয়ালিটি। তারপরে যে বিষয়টা ভালো লাগছে সেইটা হচ্ছে এই বাইকের পার্টসপাতি যে কোনো জায়গায় পাওয়া যায়। নর্মালি আপনি জিক্সার বাইকগুলার পার্টসপাতি সব জায়গায় পাবেন। তাছাড়া এই বাইকের পার্টসপাতির দামও তেমন একটা বেশি না। তা আপনি যদি সুজুকির অথরাইজ শোরুম থেকে বা ডিলার পয়েন্ট থেকে কোনো পার্টসপাতি লাগান, সেক্ষেত্রে হয়তো বা আপনার কাছ থেকে একটু দাম বেশি নিতে পারে। নর্মালি ওই সার্ভিস সেন্টারগুলোতে দাম একটু বেশিই নেয়, কিন্তু আপনি বাইরে থেকে আফটার মার্কেট যদি লাগান এই বাইকের পার্টসপাতির তেমন দাম না। আর সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেইটা হচ্ছে এই বাইকের সব পার্টস অ্যাভেলেবেল, কোনো পার্টসের জন্য আপনার প্যারা খাইতে হবে না। পার্টসপাতি মনে করেন আপনি আপনার এলাকার পরিচিত যে কোনো গ্যারেজে বলেন, সার্ভিস সেন্টারে বলেন, গেলে এই বাইকের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। তাছাড়া এই বাইকটার মেইনটেইন কষ্ট তেমন বেশি না। মানে নর্মালি আমি 7 মাসের মতো বাইকটা চালাচ্ছি, আমার তেমন কোনো মেজর সমস্যা হয় নাই, যার কারণে আমার এই বাইকের পিছনে এক্সট্রা কোনো টাকা নষ্ট করতে হয়েছে। নর্মালি যে কয়টা সার্ভিস আছে এই কয়টা সার্ভিস দিছি। আর মাঝে মাঝে আপনার বাইকগুলা মানে আমার কোনো প্রবলেম নর্মালি যদি ফেস করছি টুকটাক, সেইগুলো নিয়ে আমি সার্ভিস সেন্টারে গেছি, মানে সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টারগুলোতে গেছি, ওরা ঠিক করে দিছে, এর জন্য কোনো আলাদা চার্জও দিতে হয় নাই। যেমন ধরেন অনেক সময় মনে হয়েছে যে চেনটা একটু বেশি ঢিল হয়ে গেছে, বা কোনো সময় মনে হয়েছে ঘাটটা একটু বেশি টাইট বাইকের, তাই এইসব টুকটাক প্রবলেমের কারণে, বা কোনো সময় মনে হয়েছে যে বাইকের আপনার এরকম অনেক কিছুই আছে বাইকে, যেমন আমার মনে হচ্ছে বাইক থেকে একটু নয়েজ করতেছে, একটু এক্সট্রা সাউন্ড করতেছে। তো এরকম অনেক সমস্যা আমি পাইছি, যেগুলো সার্ভিস সেন্টারে নিয়ে গেছে ওরা ফিক্স করে দিছে, কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না আমার। তো এই বাইকের মেইনটেন্স কষ্ট খুব বেশি না, একদম সহজ। মনে করেন আপনার হাতের নাগালেই, নর্মালি যা সময় টু সময় আপনার যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এটা এই বাইকের ক্ষেত্রে না, সব বাইকের ক্ষেত্রেই। তাছাড়া সব থেকে সুজুকির বাইক কিনলে যে জিনিসটা ভালো হবে আপনার জন্য, এই বাইকের যে আপনার ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা ঠিক আছে একটু হিট হয়, বেশি হিট হলে সাউন্ড নষ্ট হয়, কিন্তু এই বাইকটা আপনারে লং টার্ম একটা সার্ভিস দিবে। সুজুকির ইঞ্জিন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। আমরা জানি বাংলাদেশে 2টা জাপানি বাইক ব্র্যান্ড আছে, সেইটা হচ্ছে মানে 2টা একদম বেস্ট বাইক ব্র্যান্ড আছে, সেইটা হচ্ছে ইয়ামাহা, সুজুকি। আর এই 2টা ব্র্যান্ডেরই ইঞ্জিন খুব সহজে নষ্ট হয় না। এটার ইঞ্জিন নষ্ট হয়
একদম মনে করেন যে বাইকের যে উপরের কিট আছে এইগুলো ধরেন নষ্ট হয়ে যাবে, ভাঙ্গা যাবে, কিন্তু ইঞ্জিনের ড্যামেজ হতে হতে মনে করেন গাড়ির সব কিছু শেষ হয়ে যাবে, তবু ইঞ্জিন সহজে নষ্ট হবে না। তো এই কারণগুলোতেই জাপানি বাইকগুলো আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো আর এই যে সুজুকি বাইকগুলো আছে, এই বাইকগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে রিসেল ভ্যালুও অনেক ভালো। নর্মালি আপনি একটা বাইক কিনে আপনার পছন্দ হইল না, আপনি 2 মাস 3 মাস চালাইলেন, আপনি বিক্রি করে দিবেন, সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো। মনে করেন আপনার তেমন একটা লসই হবে না। তাছাড়া আপনি ধরেন কিনলেন আর শখ করে কিনছেন, দেশের বাইরে চলে যাবেন, বাইক বিক্রি করে দিবেন, সেক্ষেত্রেও আপনার তেমন কোনো লস হবে না। এই বাইকের রিসেল ভ্যালু অনেক ভালো। তাছাড়া সুজুকি বাইকে আরও বেশি একটা সার্ভিস দিচ্ছে এখন বর্তমানে, আমি যেটা দেখছি সুজুকি বাইকের নাম্বার প্লেট দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। মনে করেন আপনি বাইক আজকে কিনলে 1-2 দিনের ভিতরেই আপনার বাইকের নাম্বার করে দেয়, যদি আপনি সুজুকির সার্ভিস সেন্টার মানে সুজুকি শোরুম থেকে বাইক নেন, অথরাইজ শোরুম থেকে। তো এই সব দিকগুলোর কারণে এই বাইকটা আমার কাছে ভালো লাগছে। এই বাইকের থেকে আমি মোটামুটি 7 মাস ইউজ করে অনেক বেশি ভালো সার্ভিস পাইছি। জাস্ট আমার একটা জিনিসই মাঝে মাঝে খারাপ লাগে এই বাইকে, সেইটা হচ্ছে এই বাইকের সাউন্ডটা যখন নষ্ট হয়ে যায় তখন রাইড করতে তেমন ভালো লাগে না। এমনিতেই এই বাইকের যে আপনার সাউন্ড আছে, সাউন্ডটা মানে তত বেশি স্পোর্টসই না। আমার মনে করেন যে নর্মালি স্পোর্টস বাইকগুলোতে যেমন ধরতে পারেন পালসার N160 বাইকের সাউন্ডটা কিন্তু খুব ভালো লাগে শুনতে, কিন্তু এই বাইকের সাউন্ডটা অত বেশি স্পোর্টি না, ভালো লাগে, অ্যাভারেজ চলে, কিন্তু অত বেশি স্পোর্টি না। তারপরে যদি সাউন্ডটা একটু ফাইটা যায় সেক্ষেত্রে তখন আর ভালো লাগে না। তো এই একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে। তাছাড়া ওভারঅল এই বাইকের যা পাইছি, পারফরমেন্স বলেন, মাইলেজ বলেন, সব দিক থেকে এই বাইকটা পারফেক্ট। তো আপনারা যদি 2026 সালে আইসা কেউ এই বাইকটা নিতে চান, আমি বলবো যে আপনাদের কোনোভাবে লস হবে না। যদি লস হয় আপনি কিছু আপডেট ফিচার মিস করতে পারেন যেগুলো এই বাইকে নাই। তাছাড়া আপনি যদি পারফরমেন্স রিলেটেড একটা বাইক চান, সেক্ষেত্রে এই বাইকটা হইতে পারে বেস্ট চয়েস, কারণ এই বাইকে একটা বেস্ট বাটার স্মুথ পারফরমেন্স দেয়, যা আমি নিজে পাচ্ছি। তো পারফরমেন্স ওয়াইজ যদি বাইক চান তাহলে এই বাইকটা অবশ্যই আপনার জন্য, কিন্তু আপনি যদি ফিচার ওয়াইজ বাইক চান তাহলে এই বাইকটা স্কিপ করতে পারেন, অথবা অপেক্ষা করতে পারেন এই বাইকের 2026 সালের মডেলটা আসার জন্য। হয়তোবা সেই মডেলটাতে কোনো রকম কোনো চেঞ্জ আসতে পারে স্টিকার চেঞ্জের পাশাপাশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের বুঝাইতে পারছি। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যারা রাইডার ভাই ব্রাদার আছেন সবাই সেফলি রাইড করবেন।